ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, ঢাকা ঘিরে শক্তিশালী বলয়, প্রস্তুতি না নিলে কারাকাসের চেয়েও ভয়াবহ পরিণতি বলছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ বেলজিয়াম, উসমান দেমবেলের হ্যাট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। ইতালিতে স্ত্রী সন্তানসহ ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, প্রাণে বেঁচে গেলেন জ্যেষ্ঠ সন্তান, ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান। এবং দেশে কিডনি রোগী প্রায় ৪ কোটি, বাড়ছে উদ্বেগজনক হারে, প্রতিস্থাপনে এখনো পিছিয়ে বাংলাদেশ, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। এদিকে রাজধানী ঘিরে তৈরি হয়েছে শক্তিশালী ভূমিকম্প বলয়। ঘুরে ফিরে উৎপত্তিস্থল ঢাকার আশেপাশের অঞ্চল, ঘন ঘন ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই প্রস্তুতি না নিলে ভেনেজুয়েলার চেয়েও খারাপ অবস্থা হতে পারে বাংলাদেশের। দুর্বল নির্মাণ কাঠামো, বিল্ডিং কোড না মানা, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল তদারকি ব্যবস্থা ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলেও মনে করছেন গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি হয়েছে হাজারো মানুষের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, জারি করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে বাংলাদেশেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা মোটামুটি অনিশ্চিত আমাদের লাইফ বলা চলে, বিশেষ করে নানা ধরনের মহামারী, আবার প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প। আপনি বিল্ডিং থেকে নাইমেও যে খুব বেশি বাঁচতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই। তার কারণ হচ্ছে যে ঢাকা শহরে এরকম ফাঁকা জায়গায় নাই যে জায়গায় দাঁড়াইলে সেফ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ২২ জুন পর্যন্ত বাংলাদেশ ও এর সীমান্তবর্তী এলাকায় যেসব ভূমিকম্প হয়েছে এর কয়েকটির উৎপত্তি স্থল ছিল ঢাকার কাছাকাছি। ২২ জুন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪ এবং উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে। সবাই আতঙ্ক আছে, এই ধরনের ভূমিকম্প হলে বিল্ডিং যে পরিমাণ বিল্ডিং আছে আমাদের নিজেরাও কাজ করে নিজেরাও থাকে, প্রচুর পরিমাণ ঝুঁকিপূর্ণ আছে। এখন কয়েকদিন আগেও দেখলাম যে ৪.৫ মাত্রা একটা ভূমিকম্প হলো, এক্ষেত্রে মানুষ অনেকে ছোটাছুটি করে, আর ঢাকা শহরে তো বিল্ডিংগুলা কাছাকাছি। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো ঐতিহাসিকভাবে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে সক্ষম ফল্টগুলো। ভূমিকম্প যে ৭, ৭.৫ আসা দরকার নেই, এমন ইভেন ৬.৫ মাত্রা একটা ভূমিকম্প হলে কিন্তু ঢাকার অনেক বড় ধরনের আমাদের ক্যাজুয়ালিটি হতে পারে। আরও বড় মাত্রার ভূমিকম্প আসে তাহলে তো শহর জুড়ে যে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন হবে, এটার জন্য তো প্রস্তুতি লাগবে। এই মুহূর্তে সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো শহর ভিত্তিক জরিপ করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। ঢাকার যে ভবন নির্মাণ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কোনো ধরনের সেই অর্থে বড় কোনো পরিবর্তন নাই। সেই আগের মতোই দুর্নীতিগ্রস্ত আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, তারা দেখা যাচ্ছে যে সরেজমি তদন্ত করতে গিয়ে তাদের ইন্সপেক্টরের গাফিলতি আছে এবং একের পর এক জলাশয় জলাভূমি পরে ভবন তৈরি হচ্ছে, বিল্ডিং কোড মানছে না। বিএনবিসি নামক কোডটা করেছি, আমাদের ইমারত বিধিমালা আছে, কিন্তু এগুলো সবই কাগজ। আন্তর্জাতিক গবেষণা মতে উচ্চমাত্রার ভূমিকম্প হলে দেশে ৩৪৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে। দেশ জুড়ে ঝুঁকির মুখে থাকা ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে ৩৫৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট জিডিপির ৭৭%। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইতালির রাজধানীর রোমে এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু এবং তাদের ৬ বছর বয়সী কন্যা সন্তান আলিসিয়া। আহত হলেও এই ভয়াবহ সহিংসতা থেকে প্রাণে বেঁচে গেছেন কামাল আরজু দম্পতির ১৮ বছর বয়সী বড় ছেলে অনিয়ন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘাতককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশের তদন্তকারী দল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা বলছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেডা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তেলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন তিনি।
গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 16 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 জন। আজ হাসপাতালে ভর্তি আছে 94 জন শিশু। এনএ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 58 শিশুর। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা অনুযায়ী শিশুর চিকিৎসা সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রো রেলে 50% ছাড়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর করাইল বস্তিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার বাজেট কর্মসূচি ও নীতি প্রণয়নে বিশেষ মানুষদের অন্য সব নাগরিকদের মতোই সম অধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি মেট্রো রেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সমাজকর্মী যারা সমাজের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, তাদেরকে বলবো আপনারা এই প্রতিবন্ধী মানুষের অধিকার, তাদের সমস্যা, এটার দিকে একটু নজর দিবেন। প্রতিবন্ধী মানুষেরা যে আমাদের ভাই, আমাদের বোন, তাদের যে একই অধিকার আছে, স্বাস্থ্য অধিকার, শিক্ষার অধিকার, এটা যেন আমরা সকলেই মনে রাখি। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 4 কোটি, উদ্বেগজনক হারে বাড়ছে তা। এদিকে বাংলাদেশ লিভার ও কিডনি প্রতিস্থাপনে এখনও পিছিয়ে আছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। লিভার কিডনি সহ অঙ্গদান কর্মসূচির উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর কিডনি ফাউন্ডেশনে আয়োজিত লিভার কিডনি প্রতিস্থাপন নিয়ে সম্মেলনে একথা জানান তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। দেশে প্রতি বছর কিডনি সংক্রামক রোগে মারা যাচ্ছে 35 থেকে 40 হাজার মানুষ। এর পাশাপাশি লিভার সংক্রান্ত জটিলতায় প্রাণ হারান 23 হাজার মানুষ। 17 কোটি মানুষের এই দেশে এই হিসেব ধরলে কিডনি রোগীর সংখ্যা প্রায় 3 কোটি 82 লাখ। এ রোগে আক্রান্তের হার প্রায় 22.48%। সংক্রামক রোগে কিডনি কিংবা লিভার অকেজো হয়ে গেলেও প্রতিস্থাপনে বেঁচে যেতে পারে বহু প্রাণ। তবে দেশে প্রতি বছর লিভার ও কিডনি প্রতিস্থাপনের হার 1 থেকে 2% মতো। মৃতদেহ থেকে লিভার ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থার উন্নয়ন নিয়ে শনিবার রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এক সম্মেলন ও কর্মশালার আয়োজন করে কিডনি ফাউন্ডেশন সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, লিভার কিডনি প্রতিস্থাপনে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। In the liver transplantation, we are lagging behind, far away from our target. But regarding kidney transplantation, yes, both cadaveric as well as the disease, yes, live kidney donor. There is some change in the regulation, but till we need to go a long way. তবে প্রতিস্থাপনজনিত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের চেয়েও জনসচেতনতা বেশি কার্যকর বলে জানান ডাক্তার জাহিদ। We'll go for treatment, transplant and everything. No, it is very much cheaper to prevent the CKD. It should be the collective effort so that we can make a program and the social awareness and very much the involvement of the society to fight against the CKD, and so that we can minimize the ESRD and then the transplantation. চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই ঘাটতির কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। The kidney transplantations, still we are struggling. It's the history of almost 4 decades. So far, I can recollect from the history, probably, if I'm not wrong, it started in the year of 1982. মানুষ মারা যাওয়ার পরেও যে বহুজনকে বাঁচিয়ে যেতে পারে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে, সে বিষয়ে প্রচারণা থাকা দরকার বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। Ongoing and trying to increase their level best for the kidney transplantation. মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনের ঘটনায় জনিও আব্দুল সালাম নামে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:05 ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে রাত 3:08 ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর
দুজনকে মৃত ঘোষণা করা হয়। ভবনের ভেতরে আর কেউ আটকা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লক্ষ্মীপুরের রায়পুরে ঘটে যাওয়া হৃদয় বিদারক হত্যাকাণ্ডে নিহত মা ও তার ৩ কন্যাকে কুমিল্লার হোমনা উপজেলার পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। শুক্রবার রাত প্রায় 10টার নামাজে জানাজা শেষে উপজেলার পৌরসভার অন্তর্গত নটিয়া এলাকার স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। দাফনের আগে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছলে আশেপাশের গ্রাম থেকে আসা স্বজন ও প্রতিবেশীদের কান্নায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। চট্টগ্রাম নগরীর এক অভিশাপ জলাবদ্ধতা। সংকট নিরসনে গত 1 দশকে 10,000 কোটিরও বেশি টাকা ব্যয় হলেও মুক্তি মেলেনি নগরবাসী। ভারী বৃষ্টিতে এখনও ডুবে যায় নগরীর অনেক এলাকা। স্থায়ী মুক্তির আশায় আরও 3,871 কোটি টাকার 2টি নতুন মেগা প্রকল্প হাতে নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সঞ্জয় চৌধুরী ক্যামেরায় রিয়াজ উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বর্ষা মানেই জলাবদ্ধতার শঙ্কা। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে পরিণত হয় খালে। ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত 1 দশকে 4টি মেগা প্রকল্পে বরাদ্দ হয়েছে 14,389 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে 10,408 কোটি টাকারও বেশি। তবুও পুরোপুরি মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এবার সেই সংকট মোকাবেলায় নতুন করে 2টি মেগা প্রকল্প হাতে নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেগুলো বাস্তবায়ন হলে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। আপনারা জানেন আমাদের একটা ক্লিনিং কাজ চলছে, 1600 কিলোমিটার ড্রেন এজ ওয়েল এজ প্রায় 36 থেকে 40টা খাল আমরা ক্লিন করছি। কাজে ওভারঅল এগুলি আমাদের যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আশা করি এইবার আমাদের সাধারণ মানুষ চট্টগ্রামবাসী 70 থেকে 80% জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। প্রথম প্রকল্পে সিডিএ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংস্কার হওয়া 36টি খালের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের পরিকল্পনা এবং দ্বিতীয় প্রকল্পে বর্তমান 21টি খালের সংস্কার সহ গাইড ওয়াল নির্মাণ, টাইডাল রেগুলেটর ও পাম্প স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি মাসেই প্রকল্প দুটি ডিপিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী। সিডিএর যে মাস্টার প্ল্যান ওরা যে 57 খাল দিয়ে কাজ করতেছিল, এর মধ্যে 36টা ওরা যেহেতু করে ফেলতেছে, আরও 21টা রয়ে গেছে। তো ওই 21টা যদি আমরা না করি তাহলে আসলে পুরাপুরি এটা আমরা সুফলটা পাবো না। আমরা একটা প্রজেক্ট করতেছি, এটা হচ্ছে 36 খালের রক্ষণাবেক্ষণ শীর্ষক প্রকল্প, আমরা এটা মিনিস্ট্রিতে পাঠাবো। বিশেষজ্ঞদের মতে শুধু খাল খনন করলেই হবে না, খাল দখল, অপরিকল্পিত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত না হলে স্থায়ী সমাধান মিলবে না। চট্টগ্রাম সিটির জন্য যে ড্রেনেজ মাস্টার প্ল্যান করা হয়েছিল সেটি কোনো অংশই বাস্তবায়ন হয়নি, এবং এই ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হলে সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক নগর পরিকল্পনাবিদ। কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত নগর পরিকল্পনাবিদের পদ থাকলেও সেখানে ডেডিকেটেডলি নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে পাশ করা কোনো নগর পরিকল্পনাবিদের কাজ করার সুযোগ হয়নি। চট্টগ্রামবাসীর প্রত্যাশা বৃষ্টিতে যেন কখনোই থমকে না যায় বন্দর নগরী, আর জলাবদ্ধতা তা যেন ঠাঁই পায় ইতিহাসের পাতায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বান্দরবানে দিন দিন বাড়ছে আমের আবাদ। এখন বিভিন্ন উপজেলায় হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের আম। স্বল্প মূল্যে সুস্বাদু আর ফরমালিন মুক্ত বিদেশি আম কিনতে পেরে খুশি ক্রেতারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এই আম সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। রাহুল বড়ুয়া ছোটনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদা আক্তার। বান্দরবানে উৎপাদিত দেশি বিদেশি জাতের আমে ভরে গেছে হাট বাজারগুলো। সুস্বাদু আর ফরমালিন মুক্ত হওয়ায় বিদেশি আম বিক্রি করে লাভের মুখ দেখছে বিক্রেতারা, আর ক্রয় করে খুশি ক্রেতারাও। বান্দরবানে উৎপাদিত এই বিদেশি আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের নানা প্রান্তে। বান্দরবানে আমরা প্রথমে আপনার দেশি আম বিক্রি করছি, খুব ভালো ফরমালিন ছাড়া খুব মিষ্টি আম দেশি আম বিক্রি করছে। এখন দেশি আম আপনার শেষ পর্যায়ে চলে গেছে, এখন আমরা বিভিন্ন বিদেশি জাতের আম বিক্রি করতেছি। বেদানা, মিয়াজাকি, আম্রপালি, হিমসাগর, বিভিন্ন ধরনের আমরা এখন আম পাচ্ছি। আমাদের এখানে ফল চাষ হওয়ার পরে
100 টাকা, 150 টাকা, 150 টাকা, 200 টাকা এরকমই ফল পাওয়া যাচ্ছে। উৎপাদন হওয়াতে বান্দরবানের লোকাল আম হিসাবে বিদেশি আমটা চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে। এরপরে সূর্য ডিম আছে, সবগুলো আপনার ফরমালিন, ন্যাচারিং বা ন্যাচারাল বান্দরবান সবকিছু। আম চাষে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান কৃষি বিভাগ। চাহিদা বেশি হয় আমাদের বিভিন্ন এলাকায় এ সকল আম বাজারজাত হচ্ছে এবং এই সকল বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করতেছে এবং আমাদের মাঠের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছেন মাঠ পর্যায়ে আমের উৎপাদন, ব্যবস্থাপনা এবং রোগবালাই সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন। সদর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে 2025-26 অর্থ বছরে বান্দরবানে এই পর্যন্ত 1429 হেক্টর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন আমের চাষ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 920, ঢাকা ঘিরে শক্তিশালী বলয়, প্রস্তুতি না নিলে কারাকাসের চেয়েও ভয়াবহ পরিণতি বলছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ 32-এ বেলজিয়াম, ওসমান দেমবেলে হ্যাট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। ইতালিতে স্ত্রী সন্তানসহ 3 বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, প্রাণে বেঁচে গেলেন জ্যেষ্ঠ সন্তান, ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান। এবং দেশে কিডনি রোগী প্রায় 4 কোটি, বাড়ছে উদ্বেগজনক হারে, প্রতিস্থাপনে এখনও পিছিয়ে বাংলাদেশ বললেন সমাজ কল্যাণমন্ত্রী। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।